প্রেমময়া শক্তি গল্পের চতুর্থ অংশ। লেখিকা নন্দিনী চৌধুরী। দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। আদ্রিয়ান ও রোদেলার বিবাহিত জীবন অনেক ভালো যাচ্ছে। সাথে রাফসান, মুন, কাশু, কাউসার, রুবা, আরাব সবার দিন ভালোই যাচ্ছে। রাফসান ওর বাবা, মুন, কাশু, রুবা বসার ড্রয়িং রুমে। রাফসান: বাবা, আমার তোমার সাথে কিছু কথা ছিল। রাফসানের বাবা: হ্যাঁ বল, কি কথা? রাফসান: বাবা আসলে আমি রিয়াকে বিয়ে করতে পারবো না। রাফসানের বাবা: মানে? রাফসান: বাবা, আমি রিয়াকে বিয়ে করতে পারবো না, কারণ আমি মুনকে ভালোবাসি। বাবা: আমি জানি, তুমি হয়তো বলতে পারো আমি কেন এটা তোমাকে আগে বলিনি, বা বিয়ের কথা হবার আগেও আমাকে আমার পছন্দের কথা মাকে দিয়ে জানাতে চেয়েছিলে। তখন আমি কেন বলিনি, বা রিয়াকে দেখে 4 মাসের সময় কেন চেয়েছিলাম? আসলে বাবা, আমি মুনকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু আমি জানতাম না আমাকে ভালোবাসে কিনা। কিন্তু এই বিয়ে ঠিক হবার পর আমি জানতে পারি মুন আমাকে ভালোবাসে। আর দ্বিতীয় রিয়া একজনকে ভালোবাসে, কিন্তু সে বেকার ছিল বলে রিয়ার বাবা তাকে মেনে নেয়নি। কিন্তু এখন সে খুব ভালো একটা চাকরি করে, ভালো পজিশনে আছে। তাই বাবা, আমি মুনকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। আর রিয়া রাহুলকে বিয়ে করতে চায়। রিয়া আমাকে প্রথম দিন সব বলেছিল। রাহুলের চাকরির অপেক্ষার জন্য আমি 4 মাস সময় চেয়েছিলাম। বাবা, তুমি আশা করি সব বুঝতে পারছো। রাফসানের বাবা: ঠিক আছে, আমার মনকে নিয়ে অমত নেই কোনো, শুধু মন যথেষ্ট ভালো, লক্ষ্মী একটা মেয়ে। আমি রিয়ার বাবার সাথে কথা বলবো, সমস্যা নেই। তবে আমরা আগামীকাল সিলেট ফেরত যাচ্ছি। সিলেটে গিয়েই আমি রিয়ার বাবার সাথে কথা বলবো। তুই কবে যাবি সিলেটে? রাফসান: আমি সামনের সপ্তাহে যাব। আমার কাজ সামনের সপ্তাহে শেষ হবে। রাফসানের বাবা: ঠিক আছে তাহলে। রুবা আসছে আরাবদের বাসায়। এখন প্রায় সে আসে আরাবদের বাসায়। রুবা সেদিন খামে আরাবের প্রেমের ডাকে সাড়া দিয়েছিল। তারপর থেকে শুরু হয় তাদের পথ চলা। রুবা এখন প্রায় আরাবদের বাসায় এসে জুঁইয়ের সাথে আড্ডা দেয়, রান্না করে। তারপর আরাব আসলে একসাথে খায়। আবার আরাব রুবাকে বিকেলে বাসায় দিয়ে আসে। আদ্রিয়ান রোদেলাকে নিয়ে একটু বের হয়েছে, কিছু কেনাকাটা করতে আসছে রোদেলা। কেনাকাটা শেষে ওরা শপিং মল থেকে বের হয়ে গাড়ির কাছে আসতেই পিছন থেকে একটা বুলেট এসে গুলির গ্লাসে লাগে। ভাগ্য ভালো যে আদ্রিয়ান আর রোদেলার কাছে ছিল না, না হলে ওদের মাঝে কারো গায়ে গুলি লাগতো। আদ্রিয়ানের গার্ডরা ওর সাথে থাকায় গুলি যে ছুঁড়েছে তাকে ধরতে 3জন গার্ড যায়, আর বাকিরা আদ্রিয়ানের কাছেই থাকে। আদ্রিয়ান রোদেলাকে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে চলে যায়। রোদেলা তার সাথে না থাকলে সে নিজেই এই জানোয়ারকে ধরতে যেত, কিন্তু এখন তার সাথে রোদেলা আছে। আর রোদেলার জীবন সে হুমকিতে আনতে চায় না। আদ্রিয়ান রোদেলাকে বাসায় দিয়ে একদম কড়া গলায় বলে গেছে রোদেলা যেন বাসা থেকে কোথাও না বের হয়। সব গার্ডদের অ্যালার্ট করে দিয়ে গেছে। আদ্রিয়ানের গার্ডরা সেই লোকটাকে ধরে নিয়ে আসে যে ওদের ওপর গুলি ছুঁড়েছিল। আদ্রিয়ানের চোখ লাল হয়ে আছে, ভীষণ কাঁপছে আদ্রিয়ানের শরীর। আজকে রোদেলার কিছু যদি হয়ে যেত, আদ্রিয়ান সামনে থাকা লোকটার বুক বরাবর লাথি মারে। লোকটা যন্ত্রণায় ছটফটিয়ে যাচ্ছে। আদ্রিয়ান ওর গার্ডদের ইশারা করতেই ওরা লোকটাকে বেধড় মারতে লাগলো। হকি স্টিক দিয়ে বেধড় মারছে লোকটাকে। নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আসছে লোকটার।
আদ্রিয়ান ইশারায় ওদের থামতে বলে। আদ্রিয়ান একটা বন্দুক হাতে নেয়, পরপর 6টা গুলি লোকটার মাথা বরাবর চালিয়ে দেয়। লোকটাকে মারার পর আদ্রিয়ান বাহিরে এসে দাঁড়ায়। সাইমন আদ্রিয়ানের কাছে এসে বলে, সাইমন স্যার, আমার মনে হয় এবার আপনার মাঠে নামা দরকার। আদ্রিয়ান, মাঠে নেমে কি করব? যাকে নিয়ে খেলবো তাকেই তো পাচ্ছি না। সে কোন গর্তে লুকিয়ে আছে? সাইমন, স্যার, আমাদের লোকেরা খবর লাগিয়েছে আপনার বাবা হয়তো দেশে আছে, তবে সেটা শিওর না। আদ্রিয়ান, না করেছি না তোকে, ওই লোককে আমার বাবা বলবি না, বাবা নামক কলঙ্ক সে। হ্যাঁ, আদ্রিয়ান জানে এগুলো তার বাবাই করছে, তার বাবা তার পরম শত্রু। সাইমন, জি, ভুল হয়ে গেছে। আদ্রিয়ান, যত দ্রুত পারো তার খোঁজ আমাকে দাও, আর বসে থাকার সময় নেই। আদ্রিয়ান কথা শেষ করে বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে। আদ্রিতা রোগী দেখে নিজের কেবিনে বসে আছে। তখন ওর কেবিনে আসে ওর কলিগ আদনান। আদনান আর আদ্রিতা একসাথে পড়াশোনা করেছে, দেশের বাহিরে একসাথেই পড়াশোনা করেছে তারা। আদনান আদ্রিতাকে ভালোবাসে, সে অনেকবার তার মনের কথা আদ্রিতাকে বলেছে, কিন্তু আদ্রিতা তাকে ফিরিয়ে দিয়েছে। আদ্রিতা মনে মনে ভালোবাসা বলতে সব ধোঁকা, সবাই তার বাবার মতো করবে। আদনান এটা অনেকবার আদ্রিতাকে বুঝিয়েছে যে সবাই তোমার বাবার মতো নয়। কেন তুমি সবাইকেই বা তোমার বাবার মতো ভাবো? কিন্তু আদ্রিতা তাও আদনানকে মেনে নেয়নি। আর এটা মানে যে সবাই তার বাবার মতো না। আদনান, কি অবস্থা? আদ্রিতা, এই তো। তুমি যে আসবা আমাকে তো বললা না। আদনান চমকে দিতে চাইছিলাম, কিন্তু আম্মু তোমাকে আগেই বলে দিছে আমি আসবো সেটা। আদ্রিতা, হ্যাঁ, আন্টি আমাকে কালকেই বলেছে তুমি যে আসছো। আদনান, আচ্ছা, আজকে আর রোগী আছে? আদ্রিতা, না, নেই। আদনান, তাহলে চলো। আদ্রিতা, কোথায়? আদনান, বাসায়। আজকে মা তোমার পছন্দের খাবার রান্না করেছে, তোমাকে নিয়ে যেতে বলেছে। আদ্রিতা, আচ্ছা ঠিক আছে, চলো। আদনান আদ্রিতাকে নিয়ে আদনানদের বাসায় গেল। আদনানের মা আদ্রিতাকে অনেক পছন্দ করে, কিন্তু আদ্রিতাই রাজি নয়। আদ্রিতাকে আদনানের মা অনেক ভালোবাসে, একদম নিজের মেয়ের মতো। আদ্রিতা আদনানের মায়ের মধ্যে নিজের মাকে ফিল করে। রোদেলা বাসায় বসে অপেক্ষা করছে আদ্রিয়ানের। সেই সকালে এইভাবে রেগে বাসা থেকে গেছে, এখন রাত হয়ে আসছে, আসার নাম নেই। রোদেলার অনেক চিন্তা হচ্ছে আদ্রিয়ানের জন্য। রোদেলা, আল্লাহ, লোকটা কোথায় গেল? আমার তো খুব চিন্তা হচ্ছে। রোদেলায় সব চিন্তা করছে, এর মধ্যে দরজাল বেল পড়ল, দরজায় বেল পড়ল। রোদেলা দরজা খুলে দেখে আদ্রিয়ান দাঁড়ানো, কিন্তু আদ্রিয়ান হেলে দুলে দাঁড়াচ্ছে, বোঝা যাচ্ছে ওর ড্রিঙ্ক করে বাসায় আসছে। রোদেলা আদ্রিয়ানকে ধরে ঘরে আনে। আদ্রিয়ান উপুর হয়ে বিছানায় শুয়ে পড়ে। রোদেলা আদ্রিয়ানকে ধাক্কা দিচ্ছে আর বলছে, রোদেলা, আদ্রিয়ান, আপনি ড্রিঙ্ক করে আসছেন কেন? আর এত রাত পর্যন্ত কোথায় ছিলেন আপনি? আদ্রিয়ান নেশায় কিছু স্বাভাবিকভাবে শুনতে পারছে না। সে নেশার ঘোরে রোদেলাকে নিজের কাছে টেনে নেয়। রোদেলা হাজার না করার পরেও আদ্রিয়ান নেশার ঘরে রোদেলাকে আপন করে নেয়। পরের দিন সকালে আদ্রিয়ানের ঘুম ভাঙলে নিজের মাথাটা খুব ভার ভার লাগে। আদ্রিয়ান পাশে তাকিয়ে দেখে রোদেলা নেই। আদ্রিয়ান ফ্রেশ হয়ে নিচে আসলো। রোদেলা রান্নাঘরে রান্না করছে। আদ্রিয়ান রোদেলাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে,
আদ্রিয়ান, আমার বউটা কি করে? রোদেলা। আদ্রিয়ান, কি হলো, কথা বলছো না কেন? রোদেলা, কাল রাতে ড্রিঙ্ক করে বাসায় আসছেন, তারপরও মাতাল অবস্থায়। এত রাতে বাসায় আসছেন, তাও মদ খেয়ে, কি কারণে? রোদেলার কথায় বুঝতে পারে আদ্রিয়ান যে সে মাতাল অবস্থায় রোদেলাকে ছুঁয়েছে। আদ্রিয়ান, সরি নিশাময়ী, কাল ওই মার্কেটের ঘটনায় অনেক ভয় পেয়েছিলাম আমি। রোদেলা, আপনি জানেন কাল আমি কত টেনশনে ছিলাম। আর হ্যাঁ, তারপর কোনো দিন ড্রিঙ্ক করবেন না। কাল আমি আপনার স্ত্রী বলে আপনি আমার কাছে এসেছেন, কিন্তু এই ড্রিঙ্ক আর করবেন না। আদ্রিয়ান, ওকে, করব না। এভাবে আরো কিছুদিন চলে গেল। রাফসানের বাবা মা সিলেটে চলে গেছেন। রিয়ার বাবার সাথে কথা বলেছেন তিনি। রিয়ার বাবার কোনো আপত্তি নেই। আদ্রিয়ান, রোদেলা আজকে এই বাসায় আসছে, রাফসান কাল চলে যাবে এই আসতে বলেছে। সবাই মিলে কথা বলছিল, তখন রাফসানের ফোনে একটা কল আসলো। রাফসান ফোনটা রিসিভ করে যা শুনলো তা শুনে ওর হাত থেকে ফোনটা পড়ে গেল। মুখ থেকে একটা কথাই বের হলো, এটা হতে পারে না। মাটিতে বসে সোফায় মাথা দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে থাকা ইকুরিয়ামটার দিকে রোদেলা। দু চোখ তার ফুলে গেছে কান্না করতে করতে। এখন আর কাদার মতো শক্তিটাও সে পাচ্ছে না। রোদেলা পাশে সোফায় বসা মনের সামনের সোফায় বসা রুবা, আর কাশু বসা ওর পাশে সোফায়। সবার চোখ মুখ ফোলা, একটা ঝড় এসে সব এলোমেলো করে দিয়ে গেছে ওদের। আদ্রিয়ান আরাব রাফসান মাত্র বাসায় ঢুকলো রাফসানের মা বাবার জানাজা দিয়ে। হ্যাঁ, চলে গেছে রাফসান আর রোদেলাকে অনাথ করে ওদের মা বাবা না ফেরার দেশে। সারা জীবনের মতো চলে গেছে ওরা, আর কোনো দিন ফিরে আসবে না তারা। রাফসান বাসায় এসে বসে পড়লো চেয়ারে। রাফসানকে এতটা ভেঙে পড়তে দেখে মন ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছে। আদ্রিয়ান রোদেলার মাথার পাশে বসলো। রোদেলার কোনো রেসপন্স নেই। আরাব এসে রুবার পাশে বসলো। সবাই এই শোকটা মানতে পারছে না, সব কেমন এলোমেলো হয়ে গেল তাদের। রাফসান সকালে যখন ফোন রিসিভ করে তখন ওদের পাশের বাসার লোকেরা জানায় ওদের মা বাবা ঘরে পড়ে আছে মৃত্যু অবস্থায়। রাফসান সেটা শুনে যত তাড়াতাড়ি পেরেছে সবাইকে নিয়ে ইমার্জেন্সি ফ্লাইটে সিলেট গেছে। বাসায় পৌঁছে ওরা ওদের মা বাবার লাশ ছাড়া কিছুই পায় না। রোদেলা ওর বাবার নিথর দেহটা ধরে একটা গগন ফাটানো চিৎকার দিয়ে ওখানেই জ্ঞান হারায়। রাফসানের চোখ দিয়ে পানি পড়ছে, তারা আসতে বড্ড দেরি করে ফেলেছে। বিকালে তাদের জানাজা সম্পূর্ণ হয়। রোদেলার জ্ঞান ফিরে বিকালেই আগেই শেষবারের মতো মা বাবাকে দেখিয়ে আনা হয় ওকে। তারপর থেকে এই মাটিতেই বসে আছে ও। মন উঠে রাফসানের কাছে যায়, রাফসানের কাঁধে হাত রেখে বলে, মন, শুনো, সেই সকাল থেকে তোমরা না খেয়ে খাওয়া, কিছু একটু খেয়ে নাও। রাফসান, আমার ইচ্ছে নেই, তুমি রোদেলা, আদ্রিয়ান আর বাকিদের খাবার দাও। মন, ওরাও কেউ খাবে না বলেছে। রাফসান, তাহলে রোদেলা আর আদ্রিয়ানকে কেউ মদ্রিয়ানকে দাও। মন, আচ্ছা। মন কিচেনে যেতে নিল। আদ্রিয়ান বলে, আদ্রিয়ান, কোথায় যাচ্ছেন ভাবি? মন, আপনাদের জন্য কিছু খাবার বানাতে। সেই সকাল থেকে না খাওয়া আপনারা। আদ্রিয়ান, তার কোনো দরকার নেই, আমি বাহিরে অর্ডার দিচ্ছি, হয়তো কিছু সময়ের মাঝে চলে আসবে। আপনি রাফসানের কাছে থাকুন, আমি রোদেলাকে নিয়ে রুমে যাচ্ছি। মন, আচ্ছা ঠিক আছে ভাইয়া। রোদেলা সোফায়
অভাবে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে গেছে। আদ্রিয়ান ওকে কোলে করে রুমের দিকে অগ্রসর হয়। রুবা উঠে ওর রুমে যায়। যাওয়ার আগে আরাবকে একটা রুমে দিয়ে আসে। কাশু উঠে রুমে চলে যায়। মুনাবার আস্তে করে রাফসানের পাশে চেয়ার টেনে বসে। রাফসানের কাঁধে আবার হাত রাখতেই রাফসান মনকে জড়িয়ে ধরে। হাউমাউ করে কান্না করতে থাকে। এতটা সময় খুব কষ্টে কান্না দমিয়ে রেখেছে রাফসান, এখন যেন আর পারছে না আটকাতে। তাই তো তার প্রেয়সীর বাহুডোরে হাউমাউ করে কাঁদছে। রাফসান খুব ভালোবাসে তার বাবা মাকে। তাদের এই অকাল মৃত্যু মানতে পারছে না রাফসান। রাফসান পুলিশের কাছে গিয়েছিল জানাজা করে আসার সময়, কিন্তু পুলিশ জানিয়েছে বিনা কোনো প্রমাণে তারা কোনো কেস লিখবে না, কারণ রাফসানের মা বাবার শরীরে কোনো ক্ষতবিক্ষত হবার চিহ্ন ছিল না। তাই এটা যে মার্ডার নাকি নর্মাল ডেথ বোঝা যাচ্ছে না। রাফসানের প্রতিবেশী যারা ফোন করেছিল তারা জানায় রোজকারের মতো সে রাফসানের বাবার সাথে বাজারে যাবে বলে এসেছিল, কিন্তু অনেকক্ষণ দরজায় বেল দেওয়ার পরেও যখন তারা দরজা খুলছিল না, তখন সে তার ছেলেদের দিয়ে দরজা ভাঙ্গায় আর দেখে রোদেলার বাবা ছোফায় পড়ে আছে আর রোদেলের মা মাটিতে। তারা এটা দেখার সঙ্গে সঙ্গে তাদের পালস চেক করে দেখে তারা আর নেই। তারপরেই তারা রাফসানকে কল করে। রাফসানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মন। চোখের পানিতে তার চোখ আটকে আসছে। কিন্তু সবাই একসাথে কাঁদলে সান্ত্বনা দেবে কে কাকে? মন রাফসানকে শান্ত করার চেষ্টা করছে। অনেক সময় পর রাফসান শান্ত হলো। এবার একদম চুপ করে মনকে জড়িয়ে ধরে বসে আছে সে। আদ্রিয়ান রোদেলাকে রুমে এনে বিছানায় শুইয়ে দেয়। তারপর গিয়ে ফ্রেশ হয়ে এসে রোদেলার পাশে বসে পকেট থেকে ফোন বের করে কল করায় সাইমনকে। ওদের সব জানায়। তারপর ওদিকে খেয়াল রাখতে বলে কল কাটে। আদ্রিয়ান রোদেলার হাত ধরে বসে আছে। কিছু সময়ের ব্যবধানে মেয়েটা একদম নেতিয়ে গেছে। মন হাতে করে 2 প্লেট খাবার এনে আদ্রিয়ান রোদেলার রুমে দিয়ে যায়, আর 1 জগ পানি আর গ্লাস। তারপর আরাব, রুবা আর কাশুর রুমেও দিয়ে আসে খাবার। তারপর রাফসানের জন্য খাবার নিয়ে ও রুমে যায়। জানে নিজে তো খাবে না, তাই ও খাইয়ে দেবে। আদ্রিয়ান রোদেলাকে আস্তে করে ডাকতে লাগলো, আদ্রিয়ান, রোদেলা, রোদেলা উঠো, একটু কিছু খেয়ে নাও রোদেলা। রোদেলা কপাল কুঁচকে বলে, রোদেলা, উফ মা, ডেকো না তো, এই সকাল সকাল, আমি এখন আর একটু ঘুমাবো। আদ্রিয়ান বুঝতে পারে রোদেলা ঘুমের ঘোরে ওর মাকে স্বপ্নে দেখেছে। আদ্রিয়ান তাই আর ওকে ডাকলো না। আদ্রিয়ান হালকা একটু খেয়ে নিল। তারপর রোদেলার পাশে শুয়ে ওকে বুকে টেনে এনে শুয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। কয়েকদিন পর দেখতে দেখতে রোদেলাদের মা বাবা মারা গেছে। 1 সপ্তাহ হয়ে গেছে। রাফসান যতটা পারছে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে, কিন্তু রোদেলা একদম ভেঙে গেছে। মাঝে মাঝেই মা বাবার জন্য পাগলামি করে, জোরে জোরে কাঁদতে থাকে, চিৎকার করে। আদ্রিয়ান একজন সাইকিয়াট্রিস্ট দেখায়, আর সে জানায় রোদেলা যতটা পারে হ্যাপি রাখতে। তাই আদ্রিয়ান ভেবেছে রোদেলাকে নিয়ে ঘুরে আসবে কিছুদিন। আগামীকাল তারা চট্টগ্রাম যাবে। যথারীতি আজকে আদ্রিয়ান রোদেলা বন্দরবন যাবে। এয়ারপোর্টে এসে সব ফর্মালিটি পূরণ করে তারা এখন অপেক্ষা করছে ফ্লাইটের জন্য। বেশ কিছু সময় পর তারা প্লেনে উঠল। রোদেলা জানালার সাইডে বসেছে। প্লেন চলা শুরু হলো। 40 মিনিট জার্নি শেষ করে আদ্রিয়ান রোদেলা এসে পৌঁছালো চট্টগ্রাম।
ঠান্ডা শীতল বাতাস, খোলা আকাশ, আশেপাশের সবুজ প্রকৃতি দেখে রোদেলার এখন অনেকটা ভালো লাগছে। আদ্রিয়ান রোদেলাকে নিয়ে একটা হোটেলে উঠল। ওদের রুমে এসে দুজনে ফ্রেশ হয়ে নিল। তারপর দুজনে খাবার খেয়ে নিচে গেল। খাবার খেয়ে আদ্রিয়ান রোদেলাকে নিয়ে আশেপাশের জায়গায় গুলো ঘুরে ঘুরে দেখছে। কাশফিয়া আর কাউসার বসে আছে রেস্টুরেন্টে। কাউসার সব জানে রোদেলার মা বাবা যে মারা গেছে। কাউসার কাশুকে বলে, কাউসার তোমাকে একটা কথা বলার ছিল। কাশু, বলো। কাউসার, আমাকে আগামী মাসের দেশের বাহিরে চলে যেতে হবে। কাশু, কেন? কাউসার, আমি দেশের বাহিরে গিয়ে আমার ডাক্তারি পড়াশোনা সম্পূর্ণ করতে চাই। কাশু, ও আচ্ছা, তাহলে যাও। কাউসার, তুমি কি রাগ করবা? আমাকে ভুলে যাবা এই কয়েক বছরে? কাশু, জানি না। কাউসার, আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। কাশু, আর আবার রুবা বাসার সোফায় বসে আছে। তুর্য জুইকে বিয়ে করার প্রস্তাব পাঠিয়েছে। এখন আরাব জুইয়ের বিয়ের ব্যাপারে ভাবছে। আরাব ভাবছি আদ্রিয়ান বান্দরবন থেকে আসলেই জুইয়ের বিয়েটা দিয়ে দেবে। রুবা, হ্যাঁ সেটাই ভালো হবে। আরাব, হ্যাঁ, তারপর নিজেও বিয়ে করে বউ ঘরে নিয়ে আসবো। রুবা, আরাব। 2 দিন পর রোদেলা চট্টগ্রাম এসে এখন অনেকটা ভালো আছে। এখানে ঘুরে ফিরে ওর ভালোই লাগছে। সকালে রোদেলা রুমে বসে আছে। আদ্রিয়ান কি কাজের জন্য বাহিরে গেছে। রোদেলা বসেছিল রুমে, তখন হোটেলের একটা স্টাফ ওর রুমে নক করলো। রোদেলা উঠে গিয়ে দরজা খুলে দেখে হোটেলের একটা স্টাফটা রোদেলার দিকে একটা পার্সেল এগিয়ে দিয়ে বলে, স্টাফ, ম্যাম এই পার্সেলটা আপনার জন্য এসেছে। রোদেলা, কে দিয়েছে এটা? স্টাফ, জানি না ম্যাম, সকালে আসছে এটা, আপনার নাম লেখা। স্যারকে দিতে চাইছিলাম, কিন্তু স্যার তো বাইরে গেলেন দেখলাম, তাই আমি দিয়ে গেলাম আপনাকে। রোদেলা, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। রোদেলা পার্সেলটা নিয়ে বিছানায় বসলো। পার্সেলটা ওপেন করবে এমন সময় মনের কল আসলো। রোদেলা পার্সেলটা টেবিলের কোণায় রেখে ফোন রিসিভ করলো। তারপর মনের সাথে কথা বলতে লাগলো। রাতে আদ্রিয়ান আর রোদেলা হোটেলের গার্ডেনে দোলনায় বসে চাঁদ দেখছে। রোদেলা আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে চাঁদ দেখছে। আদ্রিয়ান রোদেলা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, আদ্রিয়ান, কাল তোমাকে নিয়ে পাহাড় দেখতে যাব, তুমি যাবা? রোদেলা, হ্যাঁ যাব। আদ্রিয়ান, আচ্ছা, তাহলে আমাকে একটা জিনিস দিতে হবে পাহাড়ে দেখতে যেতে হলে। রোদেলা, কি? আদ্রিয়ান, আমাকে আজকে তোমাকে ভালোবাসতে দিতে হবে। রোদেলা। আদ্রিয়ান রোদেলার চুপ করে থাকাটা সম্মতি বুঝলো। আদ্রিয়ান রোদেলাকে কোলে তুলে নিল। রোদেলা কোলে করে রুমে এসে বিছানায় শুইয়ে দিয়ে ওর ঠোঁটের মাঝে নিজের ঠোঁট বসিয়ে দিল। তারপর আস্তে আস্তে মিশে যেতে লাগলো রোদেলার মাঝে, আসক্ত হয়ে যেতে থাকে। আবার আজকের রাতে তারা দুজন। রুবা নাস্তা বানাচ্ছে। রুবার মনকে কেমন চিন্তিত লাগছে। রুবা মনকে বলে, রুবা, কিরে তোকে এত চিন্তিত লাগছে কেন? মন, জানি না রে, আজ সকাল থেকে মনটা কেমন ডাকছে, মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে। রুবা, আমারও আজ কেমন জানি করছে মনটা, বড় কোনো বিপদ আসছে সামনে এমন মনে হচ্ছে। আল্লাহ করুক এমন কিছু না হয়। মন, সেটাই যেন হয়। আদ্রিতা অনেক কষ্টে ওর চাচার খোঁজ পেয়েছে।
একমাত্র ওর চাচাই বলতে পারবে ওর ভাই কোথায় আছে, বেঁচে আছে নাকি নেই। আদ্রিতা সকাল হতেই আদনানকে নিয়ে বেরিয়ে পড়েছে ওর চাচার হাবিবের বাসায় যাওয়ার জন্য। আজ ও সব প্রশ্নের উত্তরও পাবে এই আশা আজ ওর মনে। রোদেলা আর আদ্রিয়ান বান্দরবনে যাচ্ছে পাহাড় দেখতে। রোদেলার মনটা আজ কেন জানি খুব বিষণ্ণতাময়। আদ্রিয়ান জিনিসটা খেয়াল করছে। আদ্রিয়ান রোদেলার হাতের উপর হাত রেখে জিজ্ঞেস করে, আদ্রিয়ান, কি হয়েছে তোমার? রোদেলা আদ্রিয়ানের প্রশ্নের কোনো জবাব দেয় না, উল্টা আদ্রিয়ানকে খুব শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলেই আদ্রিয়ান চলে যাবে। আদ্রিয়ানও রোদেলাকে শক্ত করে জড়িয়ে ধরে। গাড়ি চলছে আপন গতিতে। রোদেলা আদ্রিয়ানকে জড়িয়ে ধরে কিছু একটা ভাবছে, ভাবতেই চোখের কোণে পানি এসে গেছে। রোদেলা আপন মনেই বলতে থাকে, কিছু জিনিস আমাদের না চাইতেও হারাতে হয়, কিছু মানুষকে না চাইতেও সরিয়ে দিতে হয়। ঘরের ঘরের ড্রয়িং রুমে বসে কাঁদছে রুবা, কাশু। ওদের সামনের সোফায় মাথা নিচু করে বসে আছে আরাব, রাফসান। আরাবের চোখ মুখ ফুলে গেছে। সবাই যখন বসেছিল তখন পুলিশ অফিসার হারুন আসলেন ওদের বাসায়। হারুনকে দেখে উঠে জানালো দুজনের। আরাব সবার আগে জিজ্ঞেস করলো, আরাব, কোনো খবর পেলেন স্যার? হারুন, মিস্টার আরাব, আপনার নিজের মানসিকভাবে প্রস্তুত করে নিন। আরাব, মানে? হারুন, মিস্টার আরাব, আমরা পুরো দুদিন আমাদের সার্চ টিমকে দিয়ে পাহাড়ের নিচের আশেপাশের সব জায়গায় চেক করিয়েছি। আজকে ভোর সকালে আমাদের সার্চ টিম পাহাড়ের একদম শেষ চূড়ান্তে একটা লাশ পেয়েছে। লাশটার মুখ খুব বিশ্রীভাবে নষ্ট হয়ে গেছে, আর 2 দিন হওয়ার পচন ধরাও শুরু করেছে। আপনাদের আমার সাথে থানায় যেতে হবে লাশটাকে শনাক্ত করতে। আমার লাশের সাথে কিছু জিনিস পেয়েছি, সেগুলো দেখে বলবেন এটা উনি কিনা। ইন্সপেক্টরের কথা শুনে আরাব রাফসান কি বুঝতে পারছে না। তবুও তারা চলল থানায়। থানায় এসে লাশ যেখানে রাখা হয় সেখানে আসলো রাফসান আর আরাব। হারুন ইশারা করতেই একজন স্টাফ লাশ রাখা একটা বাক্স খুলল। লাশের মুখের উপর থেকে কাপড় সরাতেই রাফসান চোখ বন্ধ করে নিল। কি ভয়ানক! হারুন এটা প্লাস্টিকের ব্যাগ হাতে দিয়ে আরাব ব্যাগটা খুলে জিনিসগুলো চেক করতে লাগলো। সব চেক করে আরাব ধপ করে মাটিতে বসে পড়ল। আরাবকে এভাবে বসে পড়তে দেখে রাফসান অবাক হলো। আরাবের পাশে বসে আরাবের কাঁধে হাত দিয়ে বলে, রাফসান, কি হলো? আরাব, এটা বা আদ্রিয়ান। আরাবের একটা কথায় সব থমকে গেল। হারুন বুঝতে পারল তাদের সন্দেহই ঠিক। রাফসান, কি? আরাব, হ্যাঁ, এটা আদ্রিয়ান। এই দেখো, আদ্রিয়ানের ঘড়ি, ওয়ালেট, চেইন সব আদ্রিয়ানের। আরাবের কথা শুনে আর কিছু বলার নেই রাফসানের। সব নিয়ম কানুন মেনে লাশ নিয়ে বাসায় আসে ওরা। জয় আরাবের কাছে এসে জিজ্ঞেস করলো, জয় ভাইয়া, আদ্র ভাইয়া কোথায়? আদ্র ভাইয়াকে পেয়েছিস পেয়েছিস তাই না? কই ভাইয়া? হ্যাঁ। মন, কি হলো? কিছু বলছো না কেন তোমরা দুজন? রাফসান, আদ্রিয়ান আর কোনোদিন ফিরে আসবে না। মন মানে? আরাব, আদ্রিয়ান সারা জীবনের মতো আমাদের একা করে চলে গেছে ভাবি। সেই না ফেরার দেশে চলে গেছে। আরাবের কথা শুনে মন দাঁড়ানো থেকে বসে পড়ে। জয়ী ঠাই হয়ে দাঁড়িয়ে থাকে। জয়ী, এটা কি বলছো তোমরা? এটা হতে পারে না। ভাইয়া রোদেলাকে ছেড়ে যেতে পারে না।
ভাইয়া আমাদের এভাবে একা করে যেতে পারে না। কি সব আজে বাজে কথা বলছো তোমরা? আমরা কিভাবে এই কথা রোদেলাকে বলবো? ও যে শুনেই পাগল হয়ে যাবে। তখন কিছু একটা পড়ার শব্দে সবাই দরজার দিকে তাকায়। রোদেলা দাঁড়ানো দরজায়, হাত পা শরীর সব ওর কাঁপছে। রোদেলা আর দাঁড়িয়ে থাকতে পারছে না। ওর কানে বারবার একটাই বাজতেছে, আদ্রিয়ান নেই, সে চলে গেছে না ফেরার দেশে। রোদেলা আর দাঁড়িয়ে থাকতে পারে না, অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। রাফসান আর আরাব গিয়ে ওকে ধরে। আরাব ওকে কোলে করে রুমে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। প্রেশার চেক করে দেখে প্রেশার একদম লো, আর টানা 2 দিন না খাওয়ায় শরীর দুর্বল হয়ে গেছে। আরাব জলদি রোদেলাকে স্যালাইন আর ঘুমের মেডিসিন দেয়। তারপর কাশুকে রোদেলার কাছে বসিয়ে বাকিরা বাহিরে আসে। আরাব, জানাজা দিয়ে দিতে হবে। রাফসান, চলো। আরাব রাফসান গোসল করে পাঞ্জাবি পরে বের হয়, মসজিদে গেল। লাশ তার আগেই মসজিদে রেখে আসছে। মনরুবা কাশু গোসল করে নামাজ পড়তে বসলো। নামাজে তারা আল্লাহর কাছে আদ্রিয়ানের আত্মার শান্তি চাইল, আর রোদেলাকে যেন তারা শক্ত রাখতে পারে সেই দোয়া করলো। সন্ধ্যায় ফেরত আসলো আরাব। রাফসান এসে সোজা নিজের রুমে চলে গেল। আরাব সোফায় বসলো আর 2 দিন আগে ঘটে যাওয়া ঘটনা মনে করলো। 2 দিন আগে আরাব সকালে বসে কেবিনে রোগী দেখছে। তখন ওর ফোনে কল আসে একটা অচেনা নাম্বার থেকে। আরাব কলটা রিসিভ করতে একটা লোক জানায় আদ্রিয়ান পাহাড় থেকে পড়ে গেছে, আর রোদেলা সেই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে আছে। খবর পাওয়া মাত্র আরাব রাফসানকে জানায়। আরাব রাফসান সহ তারা তাড়াতাড়ি পৌঁছায়। সেখানে অফিসারদের খবর দেয় তারা। অফিসাররা এসে তাদের সার্চ টিম দিয়ে খোঁজ শুরু করে। প্রায় বিকেল হয়ে আসে, কিন্তু কোনো খোঁজ মেলে না আদ্রিয়ানের। তাই তারা বাধ্য হয়ে রোদেলাকে নিয়ে ঢাকায় আসে, আর এখান থেকেও সার্চ টিম পাঠায় ওখানে আদ্রিয়ানকে খোঁজার জন্য। রোদেলা সেদিন জ্ঞান হারানোর পর 2 দিন অজ্ঞান ছিল। রাতে রোদেলার জ্ঞান ফিরে। আস্তে আস্তে করে চোখ মেলে তাকায় সে। আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে বুঝতে পারে এটা তার বাসা। সব আস্তে আস্তে তার মনে আসে। রোদেলা উঠে দাঁড়ায়, তারপর গিয়ে রুমের দরজা লাগিয়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। রোদেলার নিজের 2 হাত সামনে এনে দেখতে লাগে আর বলতে লাগে, রোদেলা, এই হাত দিয়েই আমি ওই খুনি বেঈমানকে মেরে ফেলেছি। হ্যাঁ, এই হাত দিয়েই আমি ওকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। আমি ঠিক কাজ করেছি। বেঈমান খুনিও আদ্রিয়ান খান, আমান একজন খুনি। আর আজ সে মৃত। হ্যাঁ, আজ থেকে আমার জীবনে আর কোনো অস্তিত্ব নেই। রোদেলা ডুব দিল 2 দিন আগের সেই ভয়ঙ্কর অতীতে। রোদেলা আর আদ্রিয়ান চলে আসে পাহাড়ে। এত সুন্দর পাহাড়ি এলাকা যে সেটা বলার মতো না। রোদেলা আশেপাশে তাকিয়ে দেখছে, আদ্রিয়ান ফাঁকে ফাঁকে ওর কিছু ছবি তুলছে। রোদেলা পাহাড়ের এক কোণায় এসে দাঁড়ালো। পাহাড়ের গভীরতা অনেক, নিচে তাকালে সে কারো মাথা চক্কর মারবে। আদ্রিয়ান এসে রোদেলার পাশে দাঁড়ালো। আদ্রিয়ান, দেখেছো কত সুন্দর জায়গাটা? রোদেলা, হ্যাঁ, অনেক সুন্দর। আচ্ছা আদ্রিয়ান, শুনুন। আদ্রিয়ান, হ্যাঁ বলো। রোদেলা, আমাকে একবার জড়িয়ে ধরে ভালোবাসি বলুন তো। আদ্রিয়ান রোদেলাকে জড়িয়ে ধরে ওর কপালের ঠোঁটে চুমু দিয়ে বলে, ভালোবাসি রোদেলা,
রোদেলা আদ্রিয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। এরপর আদ্রিয়ানের পিছনে এসে দাঁড়ালো। রোদেলা, আপনি আমাকে অনেক ভালোবাসেন, তাই না? আদ্রিয়ান, অনেক ভালোবাসি তোমাকে আমি। রোদেলা মিথ্যে বলেই আদ্রিয়ানকে নিজের সব শক্তি দিয়ে ধাক্কা মেরে রোদেলা আদ্রিয়ান তাল না সামলাতে পেরে একদম পাহাড়ের নিচে পড়ে, কিন্তু একটা পাথর ধরে ঝুলতে থাকে। আদ্রিয়ান চোখে অবাক ও কষ্ট দুটোই, তার রোদেলার চোখে ঘৃণা, রাগ স্পষ্ট। আদ্রিয়ান ঝুলে থাকা অবস্থায় হেসে দিয়ে বলল, আদ্রিয়ান নেশাময়ী। রোদেলা চুপ, একদম চুপ। এই নামে ডাকার কোনো অধিকার আপনার নেই। আপনার মতো একজন খুনি বিশ্বাসঘাতককে আমি ভালোবেসেছিলাম, এটা ভাবতেও ঘৃণা লাগে। আদ্রিয়ান, আমি খুনি? বিশ্বাসঘাতক? রোদেলা, হ্যাঁ হ্যাঁ, আপনি খুনি। আপনি আমার মা বাবার খুনি। আমার মা বাবাকে মেরে ফেলেছেন আপনি। আপনি কি ভেবেছিলেন আমি কোনোদিন জানতে পারবো না যে আপনি খুন করেছেন ওদের? আদ্রিয়ান, তুমি এটা কিভাবে বলতে পারলে আমি খুন করেছি বাবা মাকে? রোদেলা, আমার কাছে প্রমাণ আছে। আমি প্রমাণ দেখেই তবেই বলছি। আমার মা বাবা যেদিন খুন হয় তার আগের দিন রাতে কোথায় ছিলেন আপনি? কি উত্তর নেই? আমি বলছি, কোথায় ছিলেন? আপনি আমার মা বাবার কাছে ছিলেন। তাদের মেরে পরের দিন সকালে বাসায় এসেছিলেন আর আমাকে নিয়ে ভাইয়ার কাছে গিয়েছিলেন, কারণ আপনি জানতেন কিছু সময়ের মাঝেই খবর আসবে আমার মা বাবার মৃত্যুর। সব আপনার পরিকল্পনা ছিল। আদ্রিয়ান, বিশ্বাস করো নেশাময়ী, তুমি যা ভাবছো তা সত্যি নয়। আমি ওনাদের মারিনি নেশাময়ী। রোদেলা, মিথ্যে, সব মিথ্যে। আপনি আমার বিশ্বাস নিয়ে খেলেছেন, আমার ভালোবাসা নিয়ে খেলেছেন। আপনি লিজাকে ব্যবহার করেছেন, তারপর তাকে ছুঁড়ে ফেলে আমাকে ধরেছেন। আদ্রিয়ান অবাক চোখে বলে, লিজা? রোদেলা, হ্যাঁ, সেই লিজা যাকে আপনি নিজের বিছানার সাথে সাথী বানিয়ে তারপর তাকে ছুঁড়ে ফেলেছেন। আজ সে আপনার সন্তানের মা হতে চলেছে, কিন্তু আপনি তাকে তার সন্তানকে অস্বীকার করেছেন। আপনি আমাদের দুটো মেয়ের জীবন নিয়ে খেলেছেন। আপনার বেঁচে থাকার কোনো অধিকারই নেই আদ্রিয়ান। আপনাকে আমার হাতেই মৃত্যু দিলাম আমি। আপনি সব অন্যায়কারীকে মৃত্যু দেন না, আজ আমিও দিলাম আপনাকে মৃত্যু। ঘৃণা করি আপনাকে আমি। আদ্রিয়ান হাসতে লাগলো আর বলতে লাগলো, আদ্রিয়ান, তোমার হাতে মৃত্যু আমার জন্য এক অমর মৃত্যুবান। তোমার থেকে পাওয়া সব কিছু আমার কাছে ভালোবাসা। আমার ভালোবাসায় কমতি ছিল, তাই তো আজ তুমি আমাকে বিশ্বাস করোনি। তবে আমি ভেবেছিলাম তুমি আমাকে বিশ্বাস করবে। আমি জানতাম আজ তুমি আমাকে মেরে ফেলবে, কিন্তু বিশ্বাস করো, ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, বিশ্বাস করো। কিন্তু না, আমি ভুল। তুমি আমাকে বিশ্বাস করোনি। সত্যিই আমি আজ হেরে গেছি। তোমার থেকে পাওয়া মৃত্যুবান আমাকে আজ বুঝিয়ে দিল আমার ভালোবাসায় ত্রুটি ছিল। তবে আমার মৃত্যু যদি তোমার সুখ বয়ে আনে, তবে তাই হোক। আমি হাসি মুখে বরণ করলাম এই অমর মৃত্যুবান। ভালো থেকো নেশাময়ী। কোনো বিপদ যেন তোমাকে না ছুঁতে পারে। ভালোবাসি নেশাময়ী, অনেক ভালোবাসি। আমার প্রেমময় আসক্তির সমাপ্তি এখানেই শেষ হলো নেশাময়ী। বিদায়। বলেই আদ্রিয়ান ধরে থাকা পাথরটা ছেড়ে দিল, আর সাথে সাথে হাওয়ার গতিতে পড়ে যাচ্ছে নিচে। আদ্রিয়ান ঠোঁটের কোণায় হাসি, চোখের কোণায় জল। আদ্রিয়ান চোখ বন্ধ করে নিল। চোখের সামনে শুধুই ফুটে উঠছে রোদেলা আর নেশাময়ীর মুখ। আহারে ভালোবাসা, আহারে বিশ্বাস। রোদেলা তাকিয়ে আছে পাহাড়ের দিকে, চোখ থেকে বৃষ্টির মতো পানি পড়ছে। সব শেষ হয়ে গেল।
মেরে ফেললো সে আদ্রিয়ানকে। সারা জীবনের মতো আদ্রিয়ানকে সে হারিয়ে ফেললো। রোদেলা চিৎকার করে কান্না করতে করতে মাটিতে বসে পড়ল। চিৎকার করে রোদেলা কাঁদছে আর বলছে, কেন এমন করলেন আদ্রিয়ান? কেন আমার বিশ্বাস ভালোবাসা নিয়ে খেললেন? আমি যে আপনাকে ছাড়া বাঁচব না। কেন আমার সাথে এমন করলেন? আপনি যে বেঁচেও মরে গেলাম আদ্রিয়ান। রোদেলা আর ঠিক থাকতে পারল না, অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। বর্তমানে রোদেলা চোখজোড়া আবার ভিজে গেছে। সেদিন হোটেলে রোদেলা পার্সেলে একটা ভিডিও, একটা ফাইল আর চিঠি পেয়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছিল আদ্রিয়ান রোদেলার মা বাবাকে কিছু একটা খাওয়াচ্ছে, আর সেটা খাওয়ার পরেই রোদেলার মা বাবা ছটফট করতে করতে মারা যায়। ভিডিওতে আদ্রিয়ানের পিছনের সাইডে শুধু দেখা যাচ্ছিল। রোদেলা এটা দেখে নিজেকে আর সামলাতে পারে না। তারপর সে ফাইলটা হাতে নেয়। সেখানে দেখে প্রেগন্যান্সি রিপোর্ট আর রেজাল্ট পজিটিভ। রিপোর্টে নাম লেখা লিজা। রোদেলা চমকে যায়। বাবার নামের জায়গায় লেখা আদ্রিয়ান। এটা দেখে রোদেলা আরও এক ধাপ চমকে যায়। রোদেলা কাঁপা কাঁপা হাতে চিঠিটা খোলে আর পড়তে শুরু করে। রোদেলা, আমি জানি তুমি আমাকে চিনবে না, চেনার কথাও না, তবে আমি তোমাকে চিনি। জানো, তোমার মতো আমিও খুব ভালোবাসতাম আদ্রিয়ানকে। তাই তো ভালোবেসে সব দিয়ে দিয়েছিলাম ওকে। কিন্তু বিনিময়ে কি পেলাম? অপমান আর লাঞ্ছনা ছাড়া কিছুই না। জানো তো, ও যখন আমাকে ছেড়ে তোমার কাছে চলে গেল, নিজেকে খুব অসহায় লাগছিল। বুঝতে পারছিলাম না কি করব। জানো রোদেলা, আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। তোমাকে কিডন্যাপ করেছিলাম। সব করেছিলাম আদ্রিয়ানের জন্য। জানো, আমি 4 মাসের প্রেগনেন্ট। আর আমার বাচ্চার বাবা তোমার স্বামী আদ্রিয়ান। আমি গিয়েছিলাম বাচ্চার দাবি নিয়ে ওর কাছে, কিন্তু বিনিময়ে ও কি বলল? বাচ্চা মেরে ফেলতে। আমি কিভাবে পারবো আমার সন্তানকে মারতে বলো? তাই তো চলে এসেছি দূরে। আমি চাই তুমি তোমার মা বাবার হত্যার বিচার আর আমার সাথে করা অন্যায়ের বিচার করো। শাস্তি দাও ওকে। রোদেলা সেদিন ঠিক করে নেয় আদ্রিয়ানকে চরম শাস্তি দেবে। সেই কাজ রোদেলা করে। রোদেলা শাওয়ারের নিচে বসে আছে। আদ্রিয়ানকে মেরে সে নিজেও ভেতরে ভেতরে মরে গেছে। সে কাউকে না তা বলতে পারবে না, কাউকে জানাতে পারবে। পরের দিন রিয়া, রাহুল, তুর্য সবাই এসেছে রাফসানদের বাসায়। রিয়া রাহুলদের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু এমন একটা সংবাদ পেয়ে তারাও মর্মাহত। রাফসান, মন, রোদু কি করছে? মন, সকালে তো দেখে আসলাম বারান্দায় বসে আছে একা একা। কত কিছু বললাম, ডাকলাম, কিন্তু কোনো লাভ হয়নি। মুখ দিয়ে একটাই শব্দ বের করতেছে না। রুবা, এভাবে চললে তো ও অসুস্থ হয়ে যাবে। আরাব, আমি একজন ডাক্তারের সাথে কথা বলেছি। সে বলেছে রোদেলা আদ্রিয়ানের এই নিউজটা মেনে নিতে পারেনি, তাই এভাবে চুপ হয়ে গেছে। আমাদের এখন ওকে যতটা পসিবল শান্ত রাখতে হবে। জুই, সব বুঝলাম। এখন রোদেলাকে কিছু খাওয়ানোর প্রয়োজন। মন, হ্যাঁ, আমি খাবার নিয়ে যাচ্ছি। মন রোদেলার রুমে খাবার নিয়ে যায়। রোদেলা একদম চুপ হয়ে গেছে। মন হাজারটা কথা বললেও রোদেলার কোনো রেসপন্স নেই। একটু সময় পর রোদেলা মনকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে। রোদেলার কান্না শুনে সবাই ওর রুমে আসে। রাফসান এসে রোদেলাকে জড়িয়ে ধরে। রাফসানের চোখেও পানি। জীবনটা বোধহয় এমনি চাইলেও সে পারবে না তার বোনের কষ্ট দূর করতে। আদ্রিতা অনেক খুশি। সে তার চাচার থেকে জেনেছে তার ভাই বেঁচে আছে,
কিন্তু বর্তমানে সে কোথায় আছে সেটা সে জানে না। তাই আদ্রিতা সিডনিতে খোঁজ নিচ্ছে জানার জন্য তার ভাই বর্তমানে কোথায় আছে। খুব তাড়াতাড়ি তার ভাইয়ের সাথে তার দেখা হবে, এই আশায় বুক বাজছে তার। 1 মাস পর আদ্রিয়ান চলে গেছে। 1 মাস হয়ে গেছে। এই 1 মাসে কোনো কিছু বদলায়নি। রোদেলা আগের মতো আছে, একদম চুপ। কখনো চিৎকার করে কান্না করে তো কখনো নিজে নিজে কিছু বিড়বিড় করে। রাফসানরা সবাই এটা দেখে নীরবে কষ্ট পাওয়া ছাড়া কিছুই করতে পারে না। আজকে রাফসান আর মনের ঘরেই বিয়ে হচ্ছে, যদিও মনের এখন ইচ্ছে ছিল না, কিন্তু আশেপাশের লোকজন তাকে আর রাফসানকে নিয়ে কথা রটাচ্ছে, তাই বিয়েটা করতে হচ্ছে এখন। একদম সাধারণভাবে কাজী ডেকে বিয়ে পড়ানো হলো ওদের, আর রেজিস্ট্রি পেপারের সাইন করানো হলো ওদের। রোদেলা দরজার পাশে দাঁড়িয়ে সবটা দেখছিল। রাফসান মন কত ওদের কাছে আসতে বলল, কিন্তু রোদেলা ওখানেই দাঁড়িয়ে ছিল। কিছু সময়ের মাঝে রোদেলা সেন্সলেস হয়ে পড়ে যায়। সবাই সেটা দেখে ঘাবড়ে যায়। আরাপ রোদেলাকে সোফায় শুইয়ে দিয়ে ওকে চেক করতে লাগে। কিছু সময় পর আবার সবার দিকে তাকিয়ে বলে, শি ইজ প্রেগনেন্ট। সবাই কথাটা শুনে থমকে যায়। রাফসান, তুমি শিওর? রাফসান, হ্যাঁ, তাও কিছু টেস্ট করতে হবে। ভাবি, আপনি রোদেলাকে নিয়ে হাসপাতালে আসেন, আমি যাচ্ছি আগে। মন, আচ্ছা। রোদেলার জ্ঞান ফিরলে মন ওকে নিয়ে হাসপাতালে যায়। আরাপ কিছু টেস্ট করিয়ে নেয়। রিপোর্ট আসবে কালকে। রোদেলার রিপোর্ট হাতে নিয়ে বসে আছে রাফসান। রোদেলা আসলেই 3 মাসের প্রেগনেন্ট। মানে আদ্রিয়ান মারা যাবার আগে সে কনসিভ করেছিল। রাফসান, এখন কি হবে? রোদু কি এই অবস্থায় এই বাচ্চা ক্যারি করতে পারবে? আরাব, ডাক্তার তো বলল পারবে। ওকে জাস্ট একটু খুশি রাখতে হবে, টেনশন ফ্রি রাখতে হবে। মন, হ্যাঁ, আমরা আছি তো, আমরা ওর পুরো খেয়াল রাখবো। কাশু, হ্যাঁ, এই বাচ্চাটাও রোদেলা এখন আমাদের দায়িত্ব। সবাই এই কথায় সহমত জানায়। আদ্রিয়ানের মারা যাবার পর সাইমন এসে আদ্রিয়ানের রোদেলাদের জন্য যা যা রেখে গেছে সব ওকে বুঝিয়ে দিয়ে গেছে। সাইমন চলে যাচ্ছে সিডনি। যাওয়ার আগে দেখা করে গেছে রোদেলার সাথে। রোদেলা নিজের রুমে বসে আছে, যাকে সে মেরে ফেলেছে আজ তার অস্তিত্বকেই নিজের মাঝে ধারণ করেছে। হায় আফসোস, তার বাচ্চাটা জন্মে তার বাবাকে দেখতে পারবে না। রোদেলা নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। এক হাতে ওয়াইনের গ্লাস আর আরেক হাতে সিগারেট নিয়ে বসে আছে লিজা আর মিস্টার আশরাফ। আজ তাদের মুখে বিজয়ের হাসি। আশরাফ, ফাইনালি আমাদের পথের কাঁটা সরে গেছে। লিজা, একদম, অনেক শান্তি লাগছে এখন। বেচারি বোকা রোদেলা। আশরাফ, হ্যাঁ, আমাদের কথা শুনে বিশ্বাস করে মেরে দিল আদ্রিয়ানকে। লিজা, হ্যাঁ, বোকা একটা। না জেনে রোদেলা যে শাস্তি আদ্রিয়ানকে দিল, তার পরিণাম কি হবে? রোদেলা কি কোনোদিন জানতে পারবে আসল সত্যটা? পরবর্তী অংশটুকু দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।